এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই। ইউনূস হটাও, কারণ একটা, ইউনূসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না। ইউনূসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না, সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না, মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না। ইউনূসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে $225 মেট্রিক টন কয়লা $481 কেনার চুক্তিও ভারত করাতে পারছে না। আরো একটা সমস্যা ইউনূসকে নিয়ে, চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে থামানো যেত যে চায়নার সাথে যাইও না, কিন্তু ডক্টর ইউনূস এমনই মাথা ভাঙ্গারে ভাই, নোয়াখালীর ভাষায় কইতে হয় কোনো কিছুতেই কামইত না। ডক্টর ইউনূস যদি চিন্তা করে সে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চিন্তা করে সে কিছু করবে, দেন সে করবে, তাকে থামানো যাচ্ছে না। আরো একটা জিনিস, পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে, এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনে। আরো একটা কারণ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে। হুমকির মধ্যে কেমনে পড়ছে? ওরে বাপরে বাপ, ডক্টর ইউনূস এইটা পারে, ডক্টর ইউনূস ভারতকে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, ডক্টর ইউনূস হাসিনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে, চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে, আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে। আমরা পাই নাই, আমাদের যোগ্যতা তো ধরা পড়া যাইতেছে। দেরপর একটা কথা আছে না, শত্রুর শত্রু আমার মিত্র। ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে, বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে। তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনূস আইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো বলদ বানাই দিতেছে, প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যতা দেশ চালানোর জন্য। তাইলে ইউনূসকে সরাইতে হইব। এখন তার সাথে যোগ করছে ভারতের স্বার্থ। তাইলে শত্রুর শত্রু আমার মিত্র। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইলে শত্রুর শত্রু আমার মিত্র। এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র, কারণ ভারতও চায় ইউনূস সরুক, বিএনপিও চায় ইউনূস সরুক, আওয়ামী লীগও চায় ইউনূস সরুক। আপনি বুঝছেন আসল গেমটা কোথায়? ইউনূস ক্ষমতায় থাকলে, এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো, বারবার বলছে ইউনূস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে, বিএনপির বলদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে। কিন্তু একটা কথা আমি লিখে দেই, এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয়, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধি করে যদি একটা কাজ শুধু করে, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রেফারেন্ডাম করুক যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত % জনগণ ভোট দেয়, আর ন্যায়ের পক্ষে কে এই মুহূর্তে নির্বাচন চায়। 75-80% বাংলাদেশের লোকজন ডক্টর ইউনূসের কন্টিনিউয়েশন চায়। 75-80% পিপল বাংলাদেশের সংস্কার আগে চায়। 75-80% পিপল তারা ডক্টর ইউনূসকে আরো 5 থেকে 7 বছর ক্ষমতায় রেখে দেশের রিফর্ম করতে চায়। আসলে
আজকে আমি দুই ভদ্রলোক, অভিজ্ঞ ভদ্রলোককে বলেছি আমার সাথে আলাপ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। একজন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, উনি প্যারিস থেকে, এবং ডক্টর এস এম নওশর আলী, উনি বাংলাদেশ থেকে। ডক্টর এস এম নওশর আলী, আপনাকে প্রথমেই ঈদ মোবারক। আপনি এবং আপনার পরিবার কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে লাইভে যুক্ত করার জন্য। সবাই আশা করি প্রোগ্রামটা শুনবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আছে। ধন্যবাদ। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই জরুরি আলাপ আলোচনায় আপনার অংশগ্রহণে আমরা সবাই অত্যন্ত খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্যাকব মিল্টন ভাই, আজকে আমাদের যে অনুষ্ঠান, দেশে বিদেশে যারা শুনছেন সকলের প্রতি ঈদের শুভেচ্ছা এবং আজকে গুরুত্বপূর্ণ আলোচনা সবাই শুনবেন, রাজনৈতিক মহল তো অবশ্যই। তো আজকে আলোচনার অংশগ্রহণের যারা শুনবেন তাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, এই আলোচনাটা শুনে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। আমি শুরুটা করতে চাই ডক্টর নওশর আলী আপনাকে দিয়ে। বাংলাদেশের ঈদের আমেজটা কেমন লাগছে আপনার কাছে? হাসিনার আমলের যে ঈদের আমেজ এবং এবার স্বাধীন দেশে নতুন করে অন্য একটা ঈদের আমেজ, সার্বিকভাবে আপনার কেমন লাগছে? ধন্যবাদ। ওভারঅল আমার কাছে খুব ভালোই লাগতেছে। এই প্রথমবার দেখা যাচ্ছে যে মানে ঈদের ছুটিটা বেশ লম্বা পাচ্ছে সবাই, এবং একটু বেশি সময় মানুষ একটু তার ফ্যামিলির সাথে স্পেন্ড করার জন্য সুযোগ পাচ্ছে। অনেকে যারা মানে ইয়েতে গেছে, গ্রামে গেছেন বা অন্যান্য জায়গায় গেছেন, ঢাকার বাইরে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য, তারা একটু সময়টা বেশি পাচ্ছেন। অত যে অনেকে দেখা যায় যে 3 দিন ছুটি থাকলে দেখা যায় যে ওই মানে আসার জন্য একটা তাড়া থাকে, এবার আর সেটা থাকতেছে না। এবার মোটামুটি একটা রিল্যাক্সে মানুষ যাচ্ছে। আবার যারা দেশের বাইরে যাচ্ছেন তারাও মোটামুটি একটা ভালো সময় পাচ্ছেন বেড়ানোর জন্য। আর এমনি ওভারঅল মোটামুটি মানুষের মধ্যে একটা মানে স্বস্তি ছিল, বিশেষ করে জিনিসপত্রের দাম নিয়ে। দামগুলো মোটামুটি বেশ স্থিতিশীল ছিল, এটা একটা। তবে কিছু কিছু জায়গায় একটু আমি বলবো যে এটা আসলে মানে একটু কষ্টেরই ব্যাপার, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোর মালিকরা দেখা গেছে যে শ্রমিকদের বেতন বোনাস গুলো ঠিক মতো দেয় নাই। এগুলো না দিয়ে তারা দেখা গেছে কেউ বিদেশে চলে গেছে বা কেউ গার্মেন্টস ক্লোজ করে দিচ্ছে। ফলে এদের বেতন ভাতার দাবি তারা যখন আন্দোলনে বা রাস্তায় নামছিল, এটা চাইলে একটু সফটলি হ্যান্ডেল করা যেত, কিন্তু দেখা গেছে হার্ড লাইনে যে এটাকে কন্ট্রোল করা হয়েছে এবং অনেকে এটাতে আহত নিহত হয়েছে। এই জিনিসগুলো আসলে কিছুটা মানে আমি মনে করি যে মানে চাঁদের মানে একটা কলঙ্কের মতো হয়ে গেল আর কি, এটা যেটা কাম্য ছিল না। তাছাড়া অনেক এমপিওভুক্ত শিক্ষকরা নাকি ঠিক মতো বেতন বোনাস পায়নি, এটাও একটা দুঃখজনক আমি মনে করি আর কি। তবে সার্বিক পরিস্থিতি আমি যদি ওভারঅল যদি চিন্তা করি, তো এই বছর অন্যান্য বছরের তুলনায় মোটামুটি মানুষ এবার স্বস্তিতেই আমি মনে করি যে ঈদ করতে পারতেছে। ধন্যবাদ। আর আরো একটা কথা নিয়ে আপনি আমাকে বলতে চাচ্ছিলেন যে মঙ্গল শোভাযাত্রার মতো করে বাংলাদেশে তারা একটা শোভাযাত্রা করেছে, যেখানে মুসলমান কালচারকে দেখানোর বদলে এটাকে মক করা হয়েছে। এই ফারুকি না কারুকি না ফুরকি না শুয়োর, সে এই শোভাযাত্রার মতো করে ঈদ যাত্রা যেটাকে করেছে, এটা সম্পর্কে আপনি একটা যদি মন্তব্য করেন। এটা আসলে অনেকেই এটা ভালো চোখে দেখতেছে না, কারণ আসলে ঈদের সাথে আসলে এই জিনিসটা যায় না। ঈদের যে স্পিরিট মানে ঈদ উল ফিতরের যে স্পিরিট, এটার সাথে আসলে এই জিনিসটা খুব একটা যায় না। এই ধরনের যে এরকম বিভিন্ন মূর্তি টুর্তি এটা ওইটা বানিয়ে একটা মানে শোভাযাত্রার মতো করা, এই জিনিসটা আসলে খুবই ইয়ে হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে গাধার পিঠে যে এক বৃদ্ধ লোকের বসিয়ে যে উল্টা করে যে একটা মূর্তির মতো দেখানো হচ্ছে, এটা চেহারাটা অনেকটা ওই জামাতের আমিরের সাথে মিলে। তো এটা দিয়ে আসলে কি মেসেজ দিচ্ছে এটাও আমার কাছে মানে স্পষ্ট না। মানে তাকে গিয়ে মক করা নাকি অনেকে বলতেছে এটা মোল্লা নাসিরউদ্দিনের ইয়ের মতো করা, কিন্তু চেহারাটা দিলে ওইরকম কেন করা হবে? মানে একজন চেহারার সাথে এইভাবে কেন মিল রেখে এটা কেন করা হবে? ওনাকে যদি মানে মানে যে ফারুকী সাহেব যদি পছন্দ নাও করে, কিন্তু এইভাবে তো আসলে একটা মানুষকে মানে এইভাবে অপদস্থ করা যায় না। ওভারঅল এই জিনিসটা আসলে মানে কেউই মানে ম্যাক্সিমাম লোকই আসলে জিনিসটাকে ভালো চোখে দেখতেছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রীয় অর্থে অপচয় উনি করেছেন, যেটা উনি করতে পারেন না। ওকে, আমি যদি একটা বিষয়ের কথাটাকে বলি, ডক্টর নওশর এবং মামুন ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। রিসেপ তাইয়্যিব এরদোয়ান যখন টার্কির প্রেসিডেন্ট হলেন বা প্রধানমন্ত্রী হলেন, গত 100 বছরের উপরে টার্কিতে ইসলামিক কালচারকে ধ্বংস করা হয়েছে। টার্কির মানুষদের ভিতরে ইসলামিক সভ্যতা, ইসলামের ইতিহাসকে মানে মন থেকে মুছে ফেলা সব ব্যবস্থা করেছিল কেমাল আতাতুর্ক, এবং ইউরোপিয়ানদের এবং আমেরিকানদের সহায়তা ইসলামকে রীতিমতো টার্কি থেকে মুছে ফেলার সর্বপ্রকার চেষ্টা করা হয়েছে। রজব তাইয়্যিব এরদোয়ান যখন টার্কির প্রেসিডেন্ট হলেন বা প্রধানমন্ত্রী হলেন, উনি টেকনিক্যালি একটা কাজ করেছে এবং এই কাজটায় টার্কিতে অনেক সফলতা এসছে। সেটা কি জানেন?
কারবালার ইতিহাস নিয়ে উনি ড্রামা সিরিয়াল তৈরি করেছেন। রাস্তায় বিভিন্ন সময় খলিফা হারুন আর রশিদ যেভাবে শাসন করেছে এটার উপরে ড্রামা সিরিয়াল বানিয়েছে, এবং ইসলামিক রিচ হিস্ট্রি এগুলো নিয়ে উনি ড্রামা এবং রাস্তায় অনুষ্ঠান, শোভাযাত্রা এগুলো করেছে। এগুলো করে উনি একটা জিনিস করেছে, টার্কিতে এই ইসলামের কালচারটাকে উনি পুরোপুরি রিভাইভ করিয়েছে। টার্কির ইয়াং জেনারেশন এগুলো দেখে তার অবাক হয়ে গিয়েছে যে ইসলামের কালচার এটা ছিল। এখন এটা ছিল টার্কিতে ইসলামের পুনরুত্থান, ইসলামকে কিভাবে আবার টার্কিশ কালচারে ফিরিয়ে এনেছে। কিন্তু ফারুকী যেটা বাংলাদেশে করেছে, সে কি আপনি বলতে চাচ্ছেন এই ক্যালকাটার লোকজনরা এবং হিন্দুর লোকজনরা ঢাকঢোল পিটাইয়া যে শোভাযাত্রা করে, আপনি কি মনে করেন ফারুকী টার্কির রেভলিউশনটাকে মানে করার, এভাবে একটা কপি করার চেষ্টা করে মঙ্গল যাত্রাকে বসায় দিছে বাংলাদেশে? আপনার তাই মনে হয়েছে ডক্টর নওশের? ওই যে বাংলা একটা কথা আছে না, কি জানো, যে শিব গর্তে বাদর গড়া, অনেকটা ওই রকম আর কি। সে না বুঝেই সে এটা এরকম একটা জগা খিচুড়ি মার্কা একটা জিনিস, এটা না হয়েছে মঙ্গল শোভাযাত্রা, না হয়েছে ইসলামিক কোন শোভাযাত্রা। এটা আপনি ক্লিয়ার। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি চাচ্ছি আপনি যদি আমি টার্কিশ রজব তাইয়্যিব এরদোয়ানের যেই এফোর্ট ইসলামকে রিভাইভ করার জন্য এবং ডক্টর নওশের আলী বাংলাদেশে যে শোভাযাত্রা, এটার উপরে যদি আপনি কোনো মন্তব্য করতে চান। আসলে আমি এই ধর্মীয় আলোচনায় বেশি মন্তব্য যাব না, খুব ভেরি সেন্সিটিভ ব্যাপার, প্রত্যেকেরই ধর্মীয় মত আছে। কিন্তু পশ্চিমা দেশের সবসময় একটা চেষ্টা থাকে, সোভিয়েত ইউনিয়নের পরিবর্তনের পরে, যে সবসময় ধর্মীয় সংঘাত নিয়ে আসে। এবং যেহেতু মুসলিম ওয়ার্ল্ডের প্রায় ম্যাক্সিমাম দেশেই 99% দেশে কোনো গণতন্ত্র নাই, তো কাজেই ওই ইসলামিক নাম দিয়ে যেসব নাকি চালানো হয়, যে ইসলামিক মানে টেরোরিস্ট, আসলে ইসলাম মানে শান্তির ধর্ম, তো এইগুলোকে সবসময় কন্ট্রাডিকশন আনতে চায়। এবং এটা আপনি যেটা বললেন যে ফারুকী একটা মকারির চেষ্টা করছে ওটা আড়াল করার জন্য, মঙ্গল শোভাযাত্রা, আরে মঙ্গল শোভাযাত্রা তো এই রিসেন্টলি করেছে, এর আগে তো ছিল না মঙ্গল শোভাযাত্রা, বুঝতে পারছেন? এইখানে এই যে হিন্দু সংস্কৃতির সাথে মুসলিম সংস্কৃতিকে সংঘর্ষিক অবস্থা নিয়ে আসা, তারপরেও ফারুকীকে যারা নিয়োগ দিয়েছে খুবই বিতর্কের মধ্য দিয়ে, এটা যেন ওয়াকারের কারসাজি, তারা এইগুলো